ও মেস্তি মেস্তি, এত চিৎকার করে কাঁদছো কেন গো? কি হয়েছে? বৌমার কোনো খবরাখবর এলো নাকি? সকালবেলা এ বাড়ির উঠানে এসে জিজ্ঞাসা করে কমলার পাড়াতুতো মেজো বাসন্তী। আরে কি বলবো বলো ভাই, বৌমার আবার মেয়ে হয়েছে। এই নিয়ে পরপর 4টি মেয়ে হলো। ভগবান আর আমার দিকে মুখ তুলে চাইলেন না। নাতির মুখ আর দেখলাম না, তাই অদৃষ্টকে দোষ দিচ্ছি। সবই আমার কপাল। কাঁদতে কাঁদতে কমলা বলে, আর কি করবে মেজদি, সবই কর্মফল। ভাগ্যে নাতির সুখ নাই তোমার, কপাল চাপড়ালেই বা কি হবে। যাক, আর কেঁদো না। এটি তো আর গাছের ফল নয় যে মনোমতো পেরে নেবে বা কারোর সঙ্গে পাল্টে নেবে। কি করবে বলো, বৌমার যেমন পুরা কপাল। সান্ত্বনা দেয় বাসন্তী। ও বতি, ও শেস্তি, ও ছটকি, শুনেছিস খবরটা? আমাদের সুশান্তর আবার মেয়ে ছেলে হয়েছে রে। এক মুখ হেসে হেসে নিজের জায়েদের খবরটা পরিবেশন করে বাসন্তী। ও, তাই দেখলাম সকালেই সুশান্ত মুখ চুন করে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। বাসন্তীর বড় যা বলে, বেশ হয়েছে মেয়ে হয়েছে। যবে থেকে সুশান্ত ওই স্কুলের পিয়নের চাকরি পেয়েছে, তবে থেকে ধরাকে সরা দেখছে সুশান্তর মা আর বউ। যেন বিরাট বড় উকিল মোক্তারের চাকরি। আগে তো আমাদের জমিতে মজুর খাটতিস, চাষের কাজে সাহায্য করে দিতিস, অভাবে আমাদের কাছে ধান চাল ধার নিয়ে গেছিস। এখন বিঘে 2 জমি কিনে হালি বড় লোক হয়েছে। ভালো হয়েছে পরপর 4টা মেয়ে হয়েছে। এখন এই মেয়েদের বিয়ে দিয়ে উদ্ধার করতে সুশান্তর ভিটে মাটির চাটি হয়ে যাবে। বলেই হাসতে থাকে বাসন্তী আর তার যারা। এ পাড়ায় বাসন্তীদের পরিবার তথাকথিত বড়লোক। বিঘে 10 চাষের জমির মালিক। বিশাল বড় খামারে অনেক ধান ওঠে। গ্রামে তাদের বাড়িতেই বড় পাতকুয়া আছে, সাদা কালো টিভি আছে। গ্রামের সবাই তাদের টিভিতে রামায়ণ, শ্রীকৃষ্ণ, মহাভারত, তখনকার দিনে রবিবারের ছায়াছবি দেখতে যেত। পাড়ার সবাই ওদের কুয়ো থেকে জল সংগ্রহ করে। এজন্য অহংকারে মাটিতে পা পড়ে না ও বাড়ির ছেলে মেয়ে বউ বুড়ো বুড়ি সবার। পাশের বাড়ির কমলা ওদের পাড়াতুতো প্রতিবেশী। গরিব কমলাদের বাড়ির লোকেদের খুবই নিচু নজরে দেখত ওরা। সম্প্রতি কমলার ছেলে সুশান্ত গ্রামের উচ্চ বিদ্যালয়ে পিয়নের চাকরিটা পায়। এটাই বাসন্তীদের বাড়ির সবার হিংসার কারণ। কারণ বাসন্তীদের বাড়ির কোনো ছেলে সরকারি চাকরি করে না। সবাই জমিতে লোক দিয়ে চাষ করায়, সেখানে গরিব সুশান্ত সরকারি চাকরি করছে। এটা তাদের গভীর মনোবেদনার কারণ। সময়ের সঙ্গে সঙ্গে সুশান্তের 4 মেয়েই বড় হতে থাকে, আর ভগবান বাসন্তীর সব কথা স্বকর্ণে শ্রবণ করেন। বাসন্তীর বৌমার সিজার করে পরপর 2টি কন্যা সন্তান হয়। নাতির মুখ দেখার স্বাদ অপূর্ণই রয়ে যায় তার। তখন আবার কমলাকে ও প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে সে বলে, আজকালকার দিনে ছেলে আর মেয়ে সব সমান, বুঝলে মেজদি, আর ভেদাভেদ নাই। কমলা সবই বুঝতে পারে। প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয়ে সুশান্তর বড় মেয়ে সুধা মাধ্যমিকে নজর কাড়া রেজাল্ট করে। বাকি মেয়েরাও সবাই পড়াশোনায় ব্যস্ত থাকে। গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে সায়েন্সে ভর্তি হয় সুধা। স্কুল টিউশন সেরে বাড়ি আসতে প্রায়ই রাত্রি হয়ে যেত সুধার। অতটা রাস্তা কোনো কোনো দিন সুশান্ত মেয়েকে নিয়ে আসতে যেত, কোনো দিন সুধা বন্ধুদের সঙ্গে একসঙ্গে আসতো। তখনই একদিন সন্ধ্যেতে মেজ ঠাকুমা, বাসন্তীর স্বামী, মেজ দাদু জগদীশের সামনে পড়ে যায় সে। জগদীশ এসে গ্রামের দুর্গা মণ্ডপে তাস খেলার আসরে রটিয়ে দেয়। সুশান্তর বড় মেয়েটা প্রেম করছে। রাত বিরেতে সাইকেল চালিয়ে বেটা ছেলেদের সঙ্গে আসে। আর কি হাসি! হাসতে হাসতে এ ওর গায়ে ঢলে পড়ছে। ঠিক গ্রামের দুর্নাম রটাবে মেয়েটা। মেজ ঠাকুমা বাসন্তীর বাড়ি এসে সুধার মা তপতিকে বলে যায়, বৌমা, মেয়েটাকে শাসনে রাখো, এই বয়সে না বিগড়ে যায়। প্রেম করে বেজাতে বিয়ে করলে তোমাদের সম্মানটা যাবে। সবার কাছে মুখ দেখাতে পারবে তোমরা? কি দরকার মেয়েকে অতটা দূরের স্কুলে সায়েন্সে পড়াবার? বিয়ে দিয়ে দাও না বাপু। বাড়ন্ত মেয়েদের বিশ্বাস নাই। এজন্য আমি আমার 3 মেয়েকে সকাল সকাল উদ্ধার করে দিয়েছি।
মেজ কাকিমার কথা শুনে তপতী সুধাকে চর থাপ্পড় মেরে শাসন করে, কিন্তু সুশান্ত নির্বিকার। মেয়েদের লেখাপড়া শিখিয়ে সঠিকভাবে মানুষ করবে সে। এই মেজ দাদু ও মেজ ঠাকুমার দৌলতে পুরো পাড়া জেনে যায় বামুনবাড়ির মেয়ে সুধা একটি নিচু জাতের ছেলের সঙ্গে প্রেম করে। এসব রটনা সহ্য করেই সুধা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়। সুধার পরের বোন অনুরাধার তখন সম্বন্ধ করে বিয়ে হয়ে গেছে। ভালো সুদর্শন চাকুরিরত ছেলে অনুরাধাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে নিচে সুশান্তদের বাড়িতে এসেছিল। অষ্টমঙ্গলায় অনুরাধা স্বামী অতীশ এলে সবার অলক্ষ্যে তাকে ডেকে মেজদাদু জগদীশ বলে, ভাই, তুমি এত শিক্ষিত ছেলে, চাকরি করো, তুমি তো আরও ভালো পাত্রী পেতে, বিয়ে করার আর মেয়ে পেলে না, এদের বাড়িতে করলে। অনুরাধার দিদি সুধার স্বভাব চরিত্র খারাপ, কলেজে পড়া মেয়ে, এখন দেখো তোমার বউ কেমন হয়। প্রতিবেশী মেজদাদুর কথা শুনে আশ্চর্য হয় অতীশ। তবে বুদ্ধিমান অতীশ সহজেই মেজদাদুর হিংসাটা ধরতে পারে, কারণ সম্বন্ধ ঠিক হবার পর ফোনে সে অনেক দিন ধরে সুধাদের বাড়ির সবার সাথে, অনুরাধার সাথে, সুধার সাথে, শাশুড়িমা তপতির সাথে কথা বলতো। সবার সঙ্গে সম্পর্কটা অনেক সহজ হয়ে গিয়েছিল অতীশের, তাই সহজেই সে ঠিক ভুলটা ধরতে পারে। কলেজে পড়া শেষ হওয়ার পর সুধা একটা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি পেয়ে যায়। তপতী পাড়ার সবাইকে মিষ্টি বিতরণ করে, একটু সুখের মুখ দেখে সুশান্ত তপতী। সুধা চাকরি পাওয়ার মাস পাঁচেক পরেই হঠাৎ তার একটা সম্বন্ধ নিয়ে আসে স্বয়ং মেজদাদু ও মেজ ঠাকুমা। পাত্র মেজ ঠাকুমার নিজের ভাইপো। ছেলেটি বিডিও অফিসে চাকরি করে। সুশান্ত বলে, মেয়ের তো বিয়ে দিতে হবে মেজ কাকা, তবে কিছুদিন যাক, তারপর বিয়ে দেব। এই তো সবে চাকরি পেল মেয়েটা। এ কথা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠে জগদীশ। তুই কি মেরুদণ্ডহীন রে সুশান্ত? শেষ পর্যন্ত মেয়ের রোজগারের টাকায় খাবি? মেয়ে চাকরি পেয়েছে, তাই তাকে সংসার করতে দিতে চাস না তোরা? স্বার্থপর কোথাকার, ছি ছি। মেজ কাকার এমন অপবাদে চোখে জল চলে আসে সুশান্তর। বাবার চোখের জল সহ্য করতে না পেরে সুধা বলে, মেজদাদু, আমি ওপেন ইউনিভার্সিটিতে এমএতে ভর্তি হয়েছি। চাকরি করার সঙ্গে সঙ্গে পড়ছি, আগে পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ের কথা ভাবব। অনেক অকথা কুকথা বলতে বলতে চলে যায় মেজদাদু। মেজ ঠাকুমা সুধার ঠাকুমা কমলার কাছে হা হুতাশ করে, তোমরা বড্ড ভুল করলে মেজদি, ভাইপো আমার সোনার টুকরো ছেলে, এমন নাচ জামাই আর পেতে না। তারপর মনে মনে বলে, আমার ভাইপো সুধাকে বিয়ে করলে সুধার চাকরির সব টাকা আমার ভাইপো ভোগ করত, আর তোমরা আঙুল চুষতে, কিন্তু বিধি বাম। চাকরি পাওয়ার পর নিজের মাটির বাড়ির পাশে দুটো রুমের একতলা একটা পাকা বাড়ি করে সুধা। মা ঠাকুমা বোনেদের জন্য বাড়িতে কল, বাথরুম, পায়খানা বানিয়ে দেয়। তাদের পরিবারের এত উন্নতি দেখে মেজদাদু আবার তাকে ডেকে বলে, আর কবে বিয়ে করবি? বাপের ঘরের সেবা করতে করতেই তো আধবুড়ো হয়ে গেলি। এই তো হাওয়ায় উঠছিস, এক ফোঁটা মাংস নেই শরীরে, কে তোকে পছন্দ করবে রে? চাকরির সব টাকা বাপের ঘরে ঢুকিয়ে দিয়ে নিচে ফ্যা ফ্যা করে ঘুরতে থাক, বোকামে। তারপর পুরো গ্রামে রটিয়ে দেয়, সুশান্ত তপতির নামে বদনাম দেয়। মা বাপটা কি বদমাস দেখ, ইচ্ছা করে চাকুরিরতা বড় মেয়েটার বিয়ে দিচ্ছে না, সব টাকা নিজেরা ভোগ করছে, মেয়েটাকে পথে বসিয়ে দিচ্ছে। এসব শুনে বাড়িতে তপতি চিৎকার করে, মেজদাদু মেজ ঠাকুমাকে গালিগালাজ করে, অভিশাপ দেয়। সুশান্ত তাকে শান্ত করে, কর্ম করে যাও, ফলের আশা করো না, লোকে এমন অনেক কিছুই বলবে, সহ্য করে নাও, নিজের মেয়েদের মনের মতো মানুষ করো, উপযুক্ত করে গড়ে তোলো, লোকের কথায় কান দিও না। বর্তমানে সুশান্ত তপতির দুই মেয়ে শিক্ষিকা। বড় মেয়ের পর মেজ মেয়েও একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পায়। ছোট মেয়ে এমএ বিএড করেছে, সে এখনও চাকরি পায়নি, তবে বর্তমানে চাকুরিরত ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে। সুশান্ত তপতির এখন সুখের সংসার। মেজদাদু মেজ ঠাকুমা এখন বৃদ্ধা হয়েছে, তবে অপরের খারাপ চাওয়ার ফল হাতে নাতে পেয়েছে তারা,
তার দুই নাতনির বড় নাতনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই একজন লোফার বেকার ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আবার মেয়ের ঘরের দিকের নাতনি, ছোট মেয়ের মেয়ে, একই গ্রামে একটি অতি নিম্ন জাতির ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এখন দুজন বৃদ্ধ বৃদ্ধা চুপচাপ বসে থাকে। বাপের বাড়ি গেলে সুধা, অনুরাধা, জয়া, ভারতী চার বোনই জামাইদের সঙ্গে করে নিয়ে গিয়ে মেজদাদু ও মেজ ঠাকুমাকে প্রণাম করে আসে। বিশেষ করে সুধা তো প্রতিবারই মেজদাদুদের বাড়িতে যায়। এখন সুধা মেজদাদুর মেজ ঠাকুমাকে প্রণাম করলে তার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে মেজ ঠাকুমা বলে, সত্যি আমাদের সুশান্ত মেয়ে চারটিকে মানুষ করেছে বলতে হবে। এক একটি মেয়ে যেন রত্ন। আর জামাইরাও সব গায়ের সেরা জামাই হয়েছে। সবাই চাকরি করে। আর কি ভালো ব্যবহার। বলেই ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এসব শুনে সুধা ভাবে, সত্যি এরা এগুলো মন থেকে বলছে নাকি বলতে হয় বলে বলছে, কে জানে। নিজেদের ঘরে বসে আজ সুশান্ত তপতির সুখী পরিবারকে দেখে খুব বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ের বৃদ্ধ জগদীশবাবু ও তার স্ত্রী বাসন্তী।